বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনলাইন ক্লাস হবে। সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সেটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের একটা পার্ট কনসলিডেট স্টেটমেন্ট বা গাণিতিক নাম হচ্ছে হোল্ডিং। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেক বছর এখান থেকে 10 মার্কসের একটা অঙ্ক কিন্তু শিওর আসে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই অধ্যায়ের মূল যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা মূলত আমাদেরকে ব্যালেন্স শিট নির্ণয় করতে বলবে। আচ্ছা, যদি কেউ আমার পেজ বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে। কারণ শেয়ার করার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে কিন্তু অবশ্যই আহ, সেই দোয়াটা কিন্তু যে শেয়ার করছে সে কিন্তু পেয়ে যাবে। এছাড়া যদি পরবর্তীতে এই অঙ্কগুলো দেখতে মন চায় তাহলে সেক্ষেত্রে নিজের পেজ থেকেই কিন্তু বা নিজের শেয়ার থেকেই কিন্তু দেখে নিতে পারবে। ওকে, তাহলে যেটা বলছিলাম, মূল কাজ কিন্তু ব্যালেন্স শিট নির্ণয় করতে হবে, সাথে একটু লেখা আছে কনসলিডেটেড। এই কনসলিডেটেড এর বাংলাটা হচ্ছে একত্রীকরণ। ব্যালেন্স শিট মানে উদ্বৃত্তপত্র। তাহলে বোঝা যাচ্ছে যে এমন দুইটা ব্যালেন্স শিট থাকবে যে দুইটা ব্যালেন্স শিটকে জয়েন্ট করে একটা ব্যালেন্স শিট বানাতে হবে, একত্রীকরণ করতে হবে, আলাদা রাখা যাবে না। তাহলে এখন কথা হচ্ছে যে দুইটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এটা আসলে কোন কোম্পানির দেওয়া থাকবে? এটা কি একটা কোম্পানির দুইটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে দুইটা পিরিয়ডের, নাকি একটা পিরিয়ডের দুইটা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া থাকবে? হ্যাঁ, এটা নিয়ে আমি যদি 30 সেকেন্ড কথা বলি, সেটা হচ্ছে যে এই কনসলিডেটেড ব্যালেন্স শিট করার ক্ষেত্রে মূল থিমটা হচ্ছে এখানে দুইটা কোম্পানি থাকবে। একটা বড় কোম্পানি যাকে আমরা হোল্ডিং লিমিটেড বা হোল্ডিং কোম্পানি বলি, আর একটা হচ্ছে ছোট কোম্পানি যাকে আমরা এস লিমিটেড বলি। তাহলে দুইটা কোম্পানি থাকবে। এই দুইটা কোম্পানির বড় যে কোম্পানিটা আছে, এই বড় কোম্পানিটা ছোট কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করে নেবে। এটাই হচ্ছে এই অঙ্কের মূল থিম। তাহলে বড় কোম্পানিটা কি করবে? ছোট কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করার কারণে ওই ছোট কোম্পানির মালিকানাটা মূলত বড় কোম্পানি লাভ করবে। স্বাভাবিকভাবে যখনই ছোট কোম্পানির মালিকানা বড় কোম্পানির কাছে চলে আসবে, তখন বড় কোম্পানির ব্যালেন্স শিট এবং ছোট কোম্পানির ব্যালেন্স শিট, এই দুইটা ব্যালেন্স শিট আর আলাদা না করে দুইটা ব্যালেন্স শিট একটা ব্যালেন্স শিটে রূপান্তর করবে, যাকে আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিট বলবো। ওকে, তাহলে কনসলিডেটেড ব্যালেন্স শিট মানে হচ্ছে এইচ কোম্পানি মানে বড় কোম্পানি এবং এস কোম্পানি মানে ছোট কোম্পানি, এই দুইটা কোম্পানির ব্যালেন্স শিটটাকে একত্রিতকরণ করতে হবে। ওকে, এখন এই কনসলিডেটেড ব্যালেন্স শিটটা মূলত দুই ভাবে প্রশ্নে আসতে পারে। একটা হচ্ছে উইদাউট ডিভিডেন্ড, মানে প্রশ্নে কোনো ডিভিডেন্ড উল্লেখ থাকবে না, শুধু কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে বলবে। আর একটা হচ্ছে উইথ ডিভিডেন্ড, মানে ডিভিডেন্টের তথ্য থাকবে। আচ্ছা, এই দুইটা টাইপের কিছু অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে এই অধ্যায় নিয়ে আর তেমন কোনো প্রেশার নেই। আর একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আম, যেহেতু এটা ফোর্থ ইয়ার, গুরুত্বপূর্ণ একটা ইয়ার, কারণ হচ্ছে যে এই ইয়ারে কিন্তু কোনো ইমপ্রুভ দেওয়ার সুযোগ নেই। এই ইয়ারে যা রেজাল্ট সেটাই রাখতে হবে। যদি ইমপ্রুভ দিতে চাই তাহলে কিন্তু আমাদের ইয়ার লস হবে। সুতরাং যা করব ভেবে চিন্তে করব। ওকে, তাহলে উইদাউট ডিভিডেন্ড মানে যেখানে কোনো ডিভিডেন্ড থাকবে না, আর উইথ ডিভিডেন্ড মানে যেখানে ডিভিডেন্ড থাকবে। এখন মনে রাখতে হবে, মূল রিকোয়ারমেন্ট যখন আমরা করব, এই মূল রিকোয়ারমেন্ট করার আগে এই অধ্যায় আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস কিন্তু করা লাগবে। ওকে, তাহলে মূল রিকোয়ারমেন্ট করার আগেই আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস করা লাগবে। কতগুলো ওয়ার্কিংস করা লাগবে? মোট 8টা ওয়ার্কিংস করা লাগবে। এখন অনেকেই প্রেশার নিয়ে নেবে যে বাপরে বাপ, অঙ্কে ওয়ার্কিংস যদি 8টা হয় তাহলে সেই অঙ্কটা কেমন। মনে রাখতে হবে, যে মরিচ বড় সেই মরিচে ঝাল কম। যে অঙ্কের ওয়ার্কিংস বেশি সেই অঙ্কের মূল রিকোয়ারমেন্ট কিন্তু কাজ কম। কারণ এই ওয়ার্কিংস এর মাধ্যমেই তো আমরা সবকিছু বের করে নিচ্ছি। শুধু অঙ্কে এই ওয়ার্কিংস এর মানগুলো বসায় বসে আমাদের একটা ব্যালেন্স শিট করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট নিয়ে বেশি প্যারা নেই, ঝামেলা নেই, শুধু ওয়ার্কিংস গুলো বুঝতে বুঝতে হবে। আর একটা সহজ কথা হচ্ছে যে এমন হবে না যে আজকের এই অঙ্ক করতে যে আমার 8টা ওয়ার্কিংস, পরের অঙ্কে যে 5টা, তারপরের অঙ্কে 3টা, আবার পরের অঙ্কে 9টা, এমন না কিন্তু সব সময় এই 8টা ওয়ার্কিংসই করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ, যারা আমার ক্লাস দেখছে তারা এই 8টা ওয়ার্কিংস এর নাম এখনই মুখস্থ করে ফেলবে। কারণ এই 8টা ওয়ার্কিংস এর নাম কিন্তু প্রশ্নে উল্লেখ করা থাকবে না, এইটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমি যখন পড়তেছি সাথে সাথে সবাই কিন্তু মুখস্থ করে ফেলবে। ওকে, তাহলে আমাদের 8টা ওয়ার্কিংস এর ফার্স্ট যে ওয়ার্কিংসটা করতে হবে সেটা হচ্ছে হোল্ডিং রেশিও নির্ণয় করতে হবে। এখন এই হোল্ডিং রেশিওটা কিভাবে নির্ণয় করতে হবে? আমি শুরুতেই বলছিলাম যে এস
বড় যে কোম্পানিটা আছে, আই মিন এইচ লিমিটেড যেটা আছে, এই বড় কোম্পানি ছোট কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করবে। খেয়াল করতে হবে কথাটা, কিন্তু সব শেয়ার না, কিন্তু ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করবে। তাহলে ম্যাক্সিমাম শেয়ার যখন ক্রয় করবে, তখন এই এই বড় কোম্পানিটা কি ছোট কোম্পানির সম্পূর্ণ মালিকানা পেয়ে গেল? না, পেয়ে গেল না। তাহলে কতটুক মালিকানা বড় কোম্পানির হাতে থাকছে আর কতটুক মালিকানা ছোট কোম্পানির কাছে থাকছে, সেটা নির্ণয় করতে হবে এই হোল্ডিং রেশিওর মাধ্যমে। তাহলে হোল্ডিং রেশিওটা কিভাবে নির্ণয় করতে হবে আমরা সেটা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে প্রথমে যে ওয়ার্কিংসটা করবো আমরা, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। এই হোল্ডিং রেশিও নির্ণয় করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এইচ কোম্পানি মানে বড় কোম্পানি কোন কোম্পানির শেয়ার কিনতেছে বলেন তো? ছোট কোম্পানির। তাহলে ছোট কোম্পানির মোট শেয়ার কত আছে সেটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ ওই মোট শেয়ারের যে অংশটুকু এইচ কোম্পানি কিনতেছে সেই অংশটুকুর মালিকানা এইচ হবে, আর যে অংশটুকু এস এর কাছে থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি এস মালিকানা থাকবে। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে এস কোম্পানির মোট শেয়ার সংখ্যাটা আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমাদের মোট শেয়ার সংখ্যা যদি প্রশ্নে উল্লেখ করে দেয় এস লিমিটেড এর, তাহলে তো হয়ে গেল। আর যদি উল্লেখ না করে, তাহলে বের করার সূত্রটা হচ্ছে এস লিমিটেড এর যে মূলধন তহবিল বা মূলধনটা থাকবে বা শেয়ার ক্যাপিটাল থাকবে, সেটাকে আমরা প্রাইস পার শেয়ার দিয়ে কি করব, ভাগ করে দিব। এস লিমিটেড এর যে মূলধনটা থাকবে তাকে আমরা প্রাইস পার শেয়ার দিয়ে কি করব, ভাগ করে দিব। তাহলে আমাদের এস লিমিটেড এর শেয়ারটা পেয়ে যাব। উদাহরণ ধরেই আমরা আমাদের এস লিমিটেড এর মোট মূলধন আছে 2 লাখ টাকা, আনুমানিক ধরে নিলাম। তা এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য আছে 100 টাকা ধরে নিলাম। তাহলে আমাদের শেয়ার সংখ্যা দাঁড়াচ্ছে কত, 2000 টাকা, সরি 2000 শেয়ার। তাহলে এস লিমিটেড এর মোট শেয়ার 2000। তাহলে এই 2000 শেয়ারের কতগুলো শেয়ার এইচ লিমিটেড কিনতেছে সেটা অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকবে। তাহলে আমরা ধরে নিই এই 2000 শেয়ারের 1500 শেয়ার হচ্ছে এইচ লিমিটেড কিনতেছে। তাহলে এইচ লিমিটেড কতগুলো শেয়ারের মালিকানা পাইলো, 1500। আর এস লিমিটেড এর কাছে তাহলে কত শেয়ার থাকলো, 500। তাহলে এই মালিকানাটা কিন্তু এস লিমিটেড এর। তাহলে আমাদের হোল্ডিং রেশিও বের করার সূত্র হচ্ছে এইচ লিমিটেড যে ক্রয়কৃত যে শেয়ারটা সেইটা ইস টু বা অনুপাত এস লিমিটেডের যে শেয়ারটুক থাকবে সেইটুক। এই জন্য আমরা এখানে লিখে রাখছি ক্রয়কৃত শেয়ার ইস টু হচ্ছে অবশিষ্ট শেয়ার কার, নাম্বার অফ শেয়ার অফ এস লিমিটেড এর। তাহলে আমরা যদি এখানে একটু দেখাই, তাহলে আমাদের এইচ লিমিটেড কিনতেছে কত, আমি আনুমানিক বলছি যে 1500 শেয়ার কিনছে, ধরেন 1500। আর এস লিমিটেড এর কাছে থাকতেছে কত, তাহলে 500। এই যে, তাহলে আমাদের অনুপাত হবে 1500:500। এখন এত বড় রেশিও বা অনুপাত না রেখে একটু ছোট করা যায়। আমরা যদি 0000 বাদ দিয়ে 5 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন উত্তর হবে 3:1। তাহলে আমাদের হোল্ডিং রেশিও হয়ে গেল 3:1। তার মানে এস লিমিটেড এর মোট মালিকানা 4 ভাগ, এই 4 ভাগের 3 ভাগ এইচ লিমিটেড এর কাছে চলে আসছে মালিকানা, আর 1 ভাগ চলে গেল এস লিমিটেড এর কাছে। তাহলে এই হচ্ছে হোল্ডিং রেশিও। আশা করি ওয়ার্কিংস নাম্বার ওয়ানটা সবাই বুঝতে পেরেছে। এখন এই ওয়ার্কিংস ওয়ানে যে হোল্ডিং রেশিও নির্ণয় করতে হবে এটা মুখস্থ করে ফেলবেন। ওকে, 2 নাম্বার। 2 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট অর লস নির্ণয় করতে হবে। কারেন্ট ইয়ার মানে চলতি বছরের প্রফিট অথবা লস নির্ণয় করতে হবে। মনে রাখতে হবে এই চলতি বছরের প্রফিটটা সব সময় এস লিমিটেড এর নির্ণয় করতে হয়। হোল্ডিং রেশিওটা কিভাবে নির্ণয় করতে হয় আমি দেখালাম, আর কারেন্ট ইয়ার প্রফিট লসটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমি দেখাবো। তবে মনে রাখতে হবে কারেন্ট ইয়ার প্রফিট অথবা লসটা কিন্তু এস লিমিটেড এর প্রফিট অথবা লস থেকেই নির্ণয়টা করতে হবে। ওকে, তাহলে চলতি বছরের প্রফিট এন্ড লসটা আমরা কিভাবে নির্ণয় করব? মনে রাখতে হবে এই কনসলিডেটেড ব্যালেন্স শিট যখন আমাদেরকে করতে বলবে, তখন আমাদেরকে একটা ব্যালেন্স শিটের তথ্য শুরুতেই দিয়ে দিবে, মানে বছরের শেষ তারিখ দিয়ে একটা ব্যালেন্স শিটের তথ্য দিয়ে দিবে। এই যে ব্যালেন্স শিটের তথ্য, এখান থেকে কিছু মান এবং সমন্বয়তেও কিছু তথ্য দেওয়া থাকতে পারে। আমরা উদাহরণ হিসাবে যদি একটা অঙ্ক আনি, যদি অঙ্ক একটা আনি দেখাতে পারবো। আমি আর কথা বলি, ওপেন হতে লাগুক। তাহলে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার ক্ষেত্রে প্রশ্নে কিন্তু একটা কি দেওয়া থাকবে, শুরুতেই একটা ব্যালেন্স শিট দিয়ে দিবে, মানে বছরের শেষ তারিখে একটা ব্যালেন্স শিট দিয়ে দিবে, ওখানে যে তথ্য থাকবে এবং সমন্বয়তেও কিছু তথ্য দেওয়া থাকবে। মনে রাখতে হবে কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস নির্ণয় করার সময় রেওয়ামিল রেওয়ামিল তো বলবো না, প্রশ্নের যে ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিট এবং সমন্বয়তে যে তথ্য থাকবে, এই দুইটা তথ্যের সমন্বিত রূপ হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস। তাহলে আমি একটু সুন্দর করে একটা নোট লিখে দিছি, এই নোটটা আমি একটু পড়ে বুঝাই দিই। দেখেন এখানে লেখা আছে এক্ষেত্রে ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্ট লক্ষ্য রেখে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে। এই ব্যালেন্স শিটটা হচ্ছে প্রশ্নে যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে সেটার কথা বলা হচ্ছে। তাহলে ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্ট দুই জায়গা লক্ষ্য রাখতে হবে। যদি অ্যাডজাস্টমেন্টে প্রফিট অথবা লসের কোনো তথ্য দেওয়া না থাকে, খেয়াল করতে হবে ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্ট দুইটা জায়গা লক্ষ্য রেখে দেখলাম অ্যাডজাস্টমেন্টে প্রফিট এন্ড লসের কোনো তথ্য দেওয়া নেই,
তাহলে ব্যালেন্স শিটের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টই হবে কারেন্ট ইয়ার প্রফিট অ্যান্ড লস। তার মানে যদি আমাদের ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্ট দুই জায়গায় প্রফিট অ্যান্ড লস থাকে তখন একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, কিন্তু দুই জায়গা না দিয়ে যদি শুধুমাত্র ব্যালেন্স শিটে দেওয়া থাকে অথবা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে তাহলে আর কোনো ঝামেলা নেই, যে মানটা দেওয়া থাকবে সেটাই হবে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস। তবে যদি দুই জায়গায় দেওয়া থাকে, দেখেন আমি এখানে লিখছি, আর যদি অ্যাডজাস্টমেন্টে প্রফিট অথবা লসের কোনো তথ্য দেওয়া থাকে, মানে ব্যালেন্স শিটে তো তথ্য দেওয়া আছে এবং অ্যাডজাস্টমেন্টও যদি প্রফিট অ্যান্ড লসের তথ্য দেওয়া থাকে, তাহলে লক্ষ্য রাখতে হবে ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্টের প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টের ব্যালেন্স কোন দিকে আছে। ব্যালেন্স বলতে আই মিন প্রফিট হিসাবে আছে নাকি লস হিসাবে আছে। অঙ্কে স্বাভাবিকভাবে প্রফিট আর লস এভাবে উল্লেখ থাকবে না, অঙ্কে ডেবিট ক্রেডিট উল্লেখ থাকবে। দেখা যাচ্ছে আমাদের অঙ্কে বলে দিল যে ব্যালেন্স শিটে বলে দিল প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স দেওয়া আছে, আর অ্যাডজাস্টমেন্টের ও ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। তাহলে এই ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স দিয়েই কিন্তু আমাদের বুঝতে হবে এটা লাভ না লস। সুতরাং এখানে আমি লাভ লসের কথা উল্লেখ না করে ডেবিট ক্রেডিটের কথা উল্লেখ করছি। তাহলে কি বললাম, যদি কখনো এমন হয় অ্যাডজাস্টমেন্ট এবং ব্যালেন্স শিট দুই জায়গায় প্রফিট অ্যান্ড লসের তথ্য আছে, ভালো কথা। এখন ব্যালেন্স শিটের কোন দিকে আছে, ধরে নিলাম ডেবিট দিকে আছে। অ্যাডজাস্টমেন্টের কোন দিকে আছে, অ্যাডজাস্টমেন্টের উল্লেখ করে দিছে যে এটাও ডেবিট দিকে আছে, তাহলে একই দিকে আছে। আবার এমনও হতে পারে যে ব্যালেন্স শিটের ডেবিট দিকে আছে, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে আছে, এমনও হতে পারে। তাহলে আমাদের যেটা খেয়াল করতে হবে যে ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্টের যে প্রফিট অ্যান্ড লসটা আছে, এই দুইটা উদ্বৃত্ত কোন দিকের আছে, ডেবিট দিকের নাকি ক্রেডিট দিকের, এইটা একটু আমাদের খেয়াল করতে হবে। যদি দুইটা ব্যালেন্স একই দিকে থাকে, যদি দুইটা ব্যালেন্স একই দিকে থাকে, তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস হবে হচ্ছে দুইজনের বিয়োগফল। আর যদি দুইটা দুই দিকে থাকে তাহলে হবে যোগফল। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিছি। এই যে ধরে নিলাম ব্যালেন্স শিটে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে আছে 1,00,000 টাকা, আবার অ্যাডজাস্টমেন্ট ও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে ক্রেডিট দিকে 1,60,000 টাকা। তাহলে মনে রাখতে হবে প্রফিট অ্যান্ড লস যখন ক্রেডিট ব্যালেন্স থাকে তাকে প্রফিট বলা হয়। তাহলে ব্যালেন্স শিটে যে প্রফিটটা আছে সেটাকে আমরা এন্ডিং প্রফিট বলছি, আর সমন্বয়তে যে প্রফিটটা আছে সেটাকে আমরা ওপেনিং প্রফিট বলছি। যদিও এর আগে আমরা ছোটবেলায় শিখছি যে সমন্বয়তে যা থাকে সেটা হচ্ছে এন্ডিং, আর দেওয়া মিলে যেটা থাকে সেটাকে ওপেনিং ধরে নিই আমরা। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে ব্যালেন্স শিটে তথ্য থাকবে, মনে রাখতে হবে এটা সবসময় শেষের তথ্য। আর অ্যাডজাস্টমেন্টে তারিখ উল্লেখই থাকবে, টেনশনের কিছু নাই, ওপেনিং তথ্য থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, ব্যালেন্স শিটও ক্রেডিট দিক, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিক, তাহলে দুইটা কিন্তু একই দিকে থাকে। তাহলে একই দিকে যখন থাকবে তখন আমাদের উত্তরটা হবে মাইনাস ফিগার। আর যদি দুইটা দুই দিকের হয় তাহলে উত্তরটা হবে প্লাস ফিগার। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের বছরের শুরুতে আমাদের প্রফিট ছিল 1,60,000, আর বছরের শেষে আমাদের প্রফিট আসছে দেখেন 1,00,000। খেয়াল করবেন, শুরু করছিলাম 1,60,000 প্রফিট দিয়ে আর শেষ করছে 1,00,000। তাহলে আমাদেরকে এই যে মাঝখানে 60,000 টাকা লাভ ছিল, দেখেন 60,000 টাকা লাভ কিন্তু কমে গেছে। তাহলে কমে যাওয়া মানে কিন্তু এই এই অঙ্কে আমাদের কারেন্ট ইয়ার লস হলো কত টাকা, 60,000 টাকা। আবার বলছি, বছরে শুরু করছিলাম 1,60,000 টাকার প্রফিট নিয়ে, সারা বছর ব্যবসা করার পর যদি 1,60,000-এর বেশি হতো তাহলে আমাদের প্রফিট বাড়তো, কিন্তু আমাদের বছরের শেষে প্রফিট এসে দাঁড়াইছে 1,00,000। তাহলে কি করছি আমরা, লাভ না করে লস করে ফেলছি। তাহলে দেখেন উত্তরটা কিন্তু মাইনাস ফিগারে। আমি যদি আরেকটা দেখাই ডেবিট ব্যালেন্স দিয়ে, তাহলে আমাদের ব্যালেন্স শিটও ডেবিট ব্যালেন্স আছে, অ্যাডজাস্টমেন্টও ডেবিট ব্যালেন্স আছে, তাহলে দুইটা কিন্তু লস দেওয়া ছিল। তাহলে কি 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 লস আছে, অ্যাডজাস্টমেন্টে আছে ওপেনিং লস দেওয়া আছে 1,60,000, মানে বছর শুরু শুরু করছিলাম 1,60,000 টাকা লস দিয়ে, আর বছর শেষ করছি 1,00,000 টাকা লস দিয়ে। তাহলে বাকি যে 60,000 টাকা ওইটা কিন্তু আমাদের লাভ হয়েছে। লাভ হয়েছে না, দেখেন এটা 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 তো তুলনা করলেই বোঝা যাচ্ছে যে শুরু করছিলাম লস 1,60,000 নিয়ে, সারা বছর ব্যবসা করার পর এখন বছর শেষে লসের পরিমাণ 1,00,000, তাহলে আমাদের লাভ হয়েছে কত, 60,000 টাকা। তাহলে এখানে আমরা সারমর্ম বা সারাংশটা কি বুঝলাম, সারাংশটা বুঝালাম যে যদি কখনো অ্যাডজাস্টমেন্ট এবং ব্যালেন্স শিট দুটা যদি একই দিকের ব্যালেন্স থাকে তাহলে আমরা উত্তরটা বের করব মাইনাস করে। আর যদি দুইটা দুই দিকের দেওয়া থাকে, উদাহরণ দিয়ে আমরা, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে আছে ধরেন ক্রেডিট 1,00,000 টাকা, আর প্রফিট অ্যান্ড লস আছে ডেবিট 1,60,000। তাহলে ডেবিট মানে কিন্তু লস বলছিলাম, তাহলে ওপেনিং লস মানে বছর শুরু করছিলাম 1,60,000 টাকা লস দিয়ে, আর বছর শেষ করছে 1,00,000 টাকা লাভ দিয়ে। তার মানে কি এই 1,60,000 লস আগে পুষাইছি, তারপরে 1,00,000 টাকা লাভ করছি। তাহলে আমাদের মূলত লাভ হয়েছে কত বলেন তো,
2,60,000 টাকা লাভ হয়েছে। কারণ কি, 1,60,000 লাভ করে এই লসটাকে পুষাইছি, পরে আরো 1 লাখ করলাম, তাহলে কিভাবে বের হয়েছে দেখেন, যোগ করে। তাহলে মনে রাখতে হবে, যদি কখনো ব্যালেন্স শিট এবং অ্যাডজাস্টমেন্টে দুই দিকের ব্যালেন্স থাকে তাহলে আমরা প্লাস করে উত্তর বের করব, আর যদি দুইটা একই দিকের ব্যালেন্স থাকে তাহলে মাইনাস করে বের করব। আশা করি বুঝতে পেরেছেন, অনেকক্ষণ কথা বললাম এটা নিয়ে। এই কারেন্ট ইয়ার প্রফিটটাই কিন্তু বোঝার ব্যাপার, এটা ভালো করে বুঝতে পারলে আর তো এমন কোনো ঝামেলা নেই। ওকে, এরপর যখন আমরা অঙ্ক করবো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দুইটা ওয়ার্কিংস নিয়ে কথা বলা হয়ে গেল। আমার সাথে সাথে সবাই বলবে যে দুইটা ওয়ার্কিংস নিয়ে অলরেডি কথা শেষ। কি কি ওয়ার্কিংস করলাম? এক, হোল্ডিং রেশিও নির্ণয় করলাম। দুই, কারেন্ট ইয়ার প্রফিট এন্ড লস নির্ণয় করলাম। এটা কিন্তু এস লিমিটেডের তথ্য নিয়ে কাজটা করতে হবে। ওকে, 3 নম্বরে যাব। 3 নম্বরের নাম হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট অথবা ক্যাপিটাল প্রফিট অর লস। এখানেও কিন্তু প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস কিন্তু ব্যাপারটা, হ্যাঁ, মানে প্রফিটও হতে পারে আবার লসও কিন্তু হতে পারে। ওকে, তাহলে প্রি অ্যাকুইজিশন প্রফিট এন্ড লস নির্ণয় করার জন্য আমাদের অল্প দুই একটা তথ্য একটু মনে রাখতে হবে, চলেন আমরা দেখে আসি। আচ্ছা, প্রি অ্যাকুইজিশন প্রফিট নির্ণয় করার জন্য শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নিতে হবে, এবং সেটা শুধুমাত্র কিন্তু ওপেনিং মানে সমন্বয়তে যেটা থাকবে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নিতে হবে কিসের? ওপেনিং তথ্যটা নিতে হবে। এর সাথে যদি প্রশ্নে কোনো রিজার্ভ দেওয়া থাকে, রিজার্ভ, তাহলে সেই রিজার্ভটা নিতে হবে। কোনটা নিতে হবে? ওপেনিং এবং ক্লোজিং এর ব্যালেন্স নিতে হবে, মানে বছরের শুরুতে যে রিজার্ভটা ছিল এবং বছরের শেষে যে রিজার্ভটা ছিল এই দুজনের পার্থক্য নিতে হবে। এরপরে যদি কোনো অ্যাসেটস এর আন্ডার ভ্যালু অথবা ওভার ভ্যালুড সমন্বয়তে দেওয়া থাকে, তাহলে আন্ডার ভ্যালুড যদি দেওয়া থাকে, আন্ডার মানে কি কম, আন্ডার ভ্যালুড থাকলে আমরা যোগ করব, আর ওভার ভ্যালুড থাকলে আমরা কি করব? বিয়োগ করব। আর মাঝখানে একটা আইটেম দিয়েছি দেখেন, কারেন্ট ইয়ার প্রফিট অর লস। আমরা কিন্তু দ্বিতীয় ওয়ার্কিংসে কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট অর লস নির্ণয় করতেছিলাম। তাহলে ওই কারেন্ট ইয়ার প্রফিট থেকে কিছু অংশ এই প্রি অ্যাকুইজিশন প্রফিটে আসতে পারে, সবসময় আসবে না, কারণ এখানে আমি দেখেন লিখে রাখছি ফলো নোট, মানে নোটটা ফলো করতে হবে যে কি থাকলে কি হবে। ফলো নোট, নোট ফলো করতে হবে। তাহলে আবার বলছি, প্রি অ্যাকুইজিশন প্রফিট নির্ণয় করার জন্য জাস্ট দুই তিনটা লাইন একটু আমাদের মনে রাখতে হবে। শুরুতে আমাদের বছরের শুরুতে যে প্রফিট এন্ড লসটা থাকবে কোন কোম্পানির, এস, এই যেখানে হেডিং করা আছে এস লিমিটেডের তথ্য লাগবে। বছরের শুরুর যে প্রফিট এন্ড লস থাকবে এর সাথে যদি কোনো রিজার্ভ থাকে সেটা আমরা যোগ করব, যদি কোনো আন্ডার ভ্যালুড অ্যাসেটস থাকে তাহলে সেটাও যোগ করব, যদি ওভার ভ্যালুড অ্যাসেটস থাকে তাহলে সেটা বিয়োগ করব। আর সবার শেষে কারেন্ট ইয়ার প্রফিট থেকে কিছু অংশ এখানে আসতে পারে। মনে রাখতে হবে আসতে পারে মানে কিন্তু আসবেই তা না, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আমরা বুঝবো কি করে আসবে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, আমরা শুরুতেই কিন্তু একটা কথা বলছিলাম যে এইস লিমিটেড মানে বড় কোম্পানি ছোট কোম্পানির কিছু শেয়ার কিনে নিবে। এই যে কিনে নিল, কবে কিনলো সেটা একটু মাথায় রাখতে হবে। কবে কিনলো? যেদিন কিনবে আমাদের এস লিমিটেডের প্রফিটটাও যদি সেই দিন থেকে শুরু হয়। ধরেন আমাদের এস লিমিটেডকে কিনছে হচ্ছে ধরেন জানুয়ারি মাসে, আবার প্রফিটও আছে জানুয়ারি মাসে, তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, কেনার পূর্বে যদি কোনো প্রফিট অর্জন হয়, কেনার পূর্বে যদি কোনো প্রফিট অর্জন হয় তাকেই প্রি অ্যাকুইজিশন বলা হয়। প্রি তার মানে অ্যাকুইজিশন মানে হচ্ছে গ্রহণ বা অধিগ্রহণ, গ্রহণের আগের প্রফিট। তাহলে যদি আমাদের ক্রয় করার পূর্বে যদি কোনো প্রফিট থাকে, যে কয় মাসের প্রফিট থাকবে সেই কয় মাসের প্রফিট এখানে দেখাতে হবে। উদাহরণ আমরা একটু নিচে থেকে দেখি। উদাহরণ হচ্ছে আমরা এখান থেকে যদি দেখে, এই যে ধরি এস লিমিটেড কে এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করেছে, খেয়াল করেন। তাহলে আমাদের বড় কোম্পানি ছোট কোম্পানিকে এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করছে, এবং এস লিমিটেডের প্রফিট এন্ড লসও দেওয়া আছে এপ্রিল মাসের 1 তারিখে। তাহলে যেদিন ক্রয় করছে ওই দিনের যদি প্রফিট থাকে তাহলে এর কিন্তু কেনার আগে কোনো প্রফিট নেই। এক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস থেকে কোনো অংশ প্রি অ্যাকুইজিশন প্রফিট আর লসে আসবে না। খুব সহজ কথা কিন্তু, যেদিন কিনছি প্রফিটও সেই দিন থেকেই শুরু হয়েছে, এর আগে কোনো প্রফিট নাই। তাহলে প্রি নাই, কোনো প্রি প্রি মানে তো পূর্বে, তাহলে কেনার পূর্বে কোনো প্রফিট নাই, তাহলে এক্ষেত্রে প্রি অ্যাকুইজিশনে কোনো প্রফিট আসবে না, তার মানে এই লাইনটাই তখন বাদ হয়ে যাবে। এরপরে আরেকটা কথা যদি বলি যে এছাড়া ধরি এস লিমিটেড কে এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করছে, ওকে, এবং এস লিমিটেড এর প্রফিট অথবা লস দেওয়া আছে জানুয়ারি মাসের 1 তারিখে। খেয়াল করেন, যে বছর এপ্রিল মাসের 1 তারিখে আমরা এস লিমিটেড কে ক্রয় করলাম ওই বছরের জানুয়ারির 1 তারিখের প্রফিট, টোটাল প্রফিটটা দেওয়া আছে জানুয়ারির 1 তারিখে। তাহলে এক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রফিট অথবা লসের 3 মাসের টাকা, 3 মাস মানে কি, আমরা তো কিনছি এপ্রিলে কিন্তু প্রফিট আছে জানুয়ারি, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ
এই 3 মাস কিন্তু ক্রয়ের পূর্বে ছিল, ক্রয়ের পূর্বে যে কয় মাসের থাকবে ওই কয় মাসের টাকাটা আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট অথবা লসে দিব। ধরেন আমাদের প্রফিট হয়েছিল 20,000 টাকা, তাহলে এই 3 মাসে 20,000 ভাগ 12 গুণ 3 দিলে যে টাকাটা হয় সেই টাকাটা আমাদের কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস নামে এখানে দেখাতে হবে। যদি প্রফিট থাকে যোগ, লস হলে বিয়োগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলি, যখন আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট করব তখন 3-4টা লাইনের যোগফল, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এস লিমিটেড এর ওপেনিং তথ্যটা নিতে হবে। যদি প্রশ্নে কোনো এস লিমিটেড এর রিজার্ভ থাকে সেটা নিতে হবে। যদি এস লিমিটেড না, যদি সমন্বয়তে কোনো অ্যাসেটস এর আন্ডার ভ্যালুড অথবা ওভার ভ্যালুড থাকে সেটা নিতে হবে। যোগ না বিয়োগ সেটা আমরা দেখিয়েছি। আর কারেন্ট ইয়ার প্রফিট থেকে কোনো অংশ এখানে দেখাতে হবে কিনা সেটা ডিপেন্ড করবে আমি কবে কিনছি আর কত তারিখের প্রফিট দেওয়া আছে। যেদিন কিনবো ওই দিনের যদি প্রফিট দেওয়া থাকে তাহলে প্রি অ্যাকুইজিশনে কারেন্ট ইয়ারের কোনো অংশ আসবে না। আর যেদিন কিনছি তার আগে যদি প্রফিট দেওয়া থাকে তাহলে যতটুক আগে দেওয়া থাকবে ততটুক প্রফিট এখানে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কের সময় আরো একটু বুঝাতে পারবো ইনশাল্লাহ। তো আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ এই ওপেনিংটা যদি ভালো করে জানে বোঝা যায় তাহলে কিন্তু পরের অঙ্কগুলো একদমই ইজি হয়ে যাবে। এই জন্য একটু বড় হচ্ছে, সবাই ধৈর্য ধরে কিন্তু দেখবে। আচ্ছা, এখানে যে উত্তরটা বেরোবে, আই মিন প্রি অ্যাকুইজিশন প্রফিটের যে উত্তরটা বেরোবে ওই উত্তরটা আমরা যে শুরুতে রেশিও করছিলাম মনে আছে, হোল্ডিং রেশিও, ওই হোল্ডিং রেশিও অনুপাতে দুই কোম্পানির মধ্যে একটু বন্টন করে দিতে হবে, কারণ পরবর্তীতে ওয়ার্কিংসে এই মানগুলো আমাদের লাগবে। আই মিন ধরেন এখানে আমরা 20,000 টাকা আমরা প্রফিট করলাম, 20,000 টাকা কথার কথা, তাহলে আমাদের অনুপাত ছিল কিন্তু 3:1। এই যে শুরুতে আমি জাস্ট ধরে ধরে করে বুঝাইছিলাম, এই যে 3:1 ধরেন, তাহলে আমাদের মোট 4 ভাগ। তাহলে 20,000 টাকা যে প্রফিটটা এর 4 ভাগের 3 ভাগ এইচ লিমিটেড পাবে, আর 20,000 টাকা 4 ভাগের 1 ভাগ এস লিমিটেড পাবে। এটা একটু আমরা বের করে দেখাবো। ওকে ওকে, 4 নম্বরে যাই। 4 নম্বরটা সহজ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। পোস্ট অ্যাকুইজিশন মানে তো বুঝতেই পারছি আমরা যে অ্যাকুইজিশনের পরে যে প্রফিটটা হয়, অ্যাকুইজিশনের পরে। আচ্ছা, এক্ষেত্রে কারেন্ট ইয়ার যে প্রফিট এন্ড লস আছে ওই ওই মানটাই কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে যাবে। এখানেও ফলো নোট দিয়েছি আমি, কেন দিয়েছি, কারণ এই যে প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশনের সাথে একটা মোটামুটি সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? প্রি অ্যাকুইজিশনে কি বলছিলাম, যে যেদিন ক্রয় করবে প্রফিটটাও যদি ওই দিন থেকে দেওয়া হয় তাহলে কোনো প্রি নাই। তাহলে প্রি যদি না থাকে তাহলে ওই সব অংশটুকুই পোস্ট হয়ে যাবে। আমি আবার বলছি, এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করছি, আবার প্রফিট এন্ড লসটাও এপ্রিল মাসের 1 তারিখে আছে, তাহলে এক্ষেত্রে কি কোনো প্রি আছে? না, তাহলে সবটুকু কি পোস্ট? তাহলে সবটুকুই পোস্ট। তাহলে যদি কখনো প্রিতে কোনো অংশ না যায় তাহলে সবটুকুই পোস্টে পোস্টিং যাবে, পোস্ট অ্যাকুইজিশনে যাবে। এই জন্য কারেন্ট ইয়ার প্রফিট যেটা আছে বের করছি আমরা ওয়ার্কিংস 2 থেকে, ওই ওয়ার্কিংস 2 সম্পূর্ণ অংশই পোস্ট অ্যাকুইজিশন হতে পারে, অথবা কিছু অংশ প্রিতে যাওয়ার পর বাকি অংশটুকু পোস্টে আসতে পারে। মানে এখানে আমি যখন দেখাচ্ছিলাম যে এপ্রিল মাসের 1 তারিখে ক্রয় করছি, জানুয়ারি মাসের প্রফিট দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে পূর্ববর্তী 3 মাস কিন্তু আমরা প্রিতে নিছিলাম, তাহলে বাকি যে 9 মাস থাকতেছে বা বাকি যে অংশটুকু থাকতেছে সেটা আসবে পোস্টে। তাহলে কি হলো, এটা শর্টকাট কথা হচ্ছে যে কারেন্ট ইয়ার প্রফিট থেকে যদি প্রি অ্যাকুইজিশনে কোনো অংশ যায় ওই অংশটুকু বাদে বাকি অংশটুকু পোস্টে যাবে। যদি কারেন্ট ইয়ার প্রফিট থেকে কোনো অংশ প্রিতে না যায় তাহলে সবটুকু অংশই হচ্ছে পোস্টে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই জায়গার যে উত্তরটা সেটাও প্রি অ্যাকুইজিশনের মতো দুইটা কোম্পানির মধ্যে বন্টন করে দিতে হবে। ঠিক আছে, রেশিও অনুপাতে বন্টন করব। ওকে, এখানে আমার নোটগুলো দেওয়া আছে, এগুলো আপনারা ভালো করে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে যে 4টা ওয়ার্কিংস করছি মনে রাখতে হবে, এই 4টা ওয়ার্কিংস আমরা যখন মূল ব্যালেন্স শিট করব তখন এই 4টা ওয়ার্কিংস এর কোনো মান পোস্টিং হবে না। প্রথম 4টা ওয়ার্কিংস করা হয় পরবর্তী 4টা ওয়ার্কিংস এর হেল্পার হিসাবে, সাহায্যকারী হিসাবে। ওকে, 5 নাম্বার, আমরা যে 4টা ওয়ার্কিংস করলাম এই 4টা ওয়ার্কিংস এর নামগুলো একটু মুখস্থ করে ফেলি। তাহলে 1 নম্বরে কি করছিলাম বলেন, হোল্ডিং রেশিও নির্ণয় করছিলাম। 2 নম্বরে কি নির্ণয় করছিলাম, কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস নির্ণয় করছিলাম। 3 নম্বরে করলাম প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর 4 নম্বরে করলাম পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এই প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশনের আরেকটা নাম আছে, আমরা অবলিক দিয়ে লিখে দিছি। প্রি অ্যাকুইজিশনকে ক্যাপিটাল প্রফিট অর লস বলে, আর পোস্ট অ্যাকুইজিশনকে রেভিনিউ প্রফিট অর লস বলে। এই নামগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, না করলে প্রবলেম নেই, করে রাখলে ভালো। ওকে, 5 নম্বর ওয়ার্কিংস এর নাম মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। এখন এই যে মাইনরিটি মানে কিন্তু ছোট, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে এস লিমিটেডের তথ্য নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করার জন্য জাস্ট 3টা লাইন, অনলি 3টা লাইন। কি কি লাইন? আচ্ছা, প্রথমত শেয়ার ক্যাপিটালটা আসবে। এই শেয়ার ক্যাপিটালটা তো বলেই দিচ্ছে যে এস লিমিটেডের তথ্য। আচ্ছা, যখন এস লিমিটেডের ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করতেছে তখন এস লিমিটেডের মালিকানা তো আর মোট মালিকানা নাই,
তাহলে যতটুক মালিকানা আছে, কতটুক শেয়ারের মালিকানা ছিল নিশ্চয়ই মনে আছে, আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম 500 শেয়ার। এই 500 শেয়ারের সাথে গুণ দেবো আমরা প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার প্রশ্নে দেওয়া থাকবে। যা বের হবে এইটার সাথে ওয়ার্কিংস নাম্বার 3 এবং ওয়ার্কিংস নাম্বার 4 যোগ বিয়োগ করতে হবে। কোন অংশটুকু? এস লিমিটেডের। এই যে আমি যখন বলছিলাম, এই যে দেখেন এইচ আর এস কিন্তু আলাদা করে ফেলছিলাম, তাহলে এই এই 3 নাম্বার ওয়ার্কিংস এর এস লিমিটেডের যে অংশটুকু, আই মিন প্রি অ্যাকুইজিশন প্রফিটের যতটুকু অংশ আর পোস্ট অ্যাকুইজিশনের এস লিমিটেডের যতটুকু অংশ, এই অংশটুকু এখানে যোগ বিয়োগ করতে হবে। লাভ হলে যোগ, লস হলে বিয়োগ করলে যে উত্তর বেরোবে সেটাই মাইনরিটি ইন্টারেস্ট। এবং এইটা আমরা যখন ফাইনাল ব্যালেন্স শিট করব তখন কিন্তু লায়াবিলিটিস সাইডে পোস্টিং দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 5টা ওয়ার্কিংস এর নাম আমি আবার বলি। প্রথম ওয়ার্কিং ছিল হোল্ডিং রেশিও, 2 নাম্বার ছিল কারেন্ট ইয়ার প্রফিট অর লস, 3 নাম্বার ছিল প্রি অ্যাকুইজিশন প্রফিট অর লস, 4 নাম্বার ছিল পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অর লস, আর 5 নাম্বারে ছিল মাইনরিটি ইন্টারেস্ট। 6 নাম্বারে চলে যাব। 6 নাম্বারে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় করতে হবে। এখানে অবলিক দিয়েই লিখতে হবে, কারণ আসলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এটা কি গুডউইল নাকি ক্যাপিটাল রিজার্ভ। এটা বোঝার ক্ষেত্রে অঙ্কের উত্তরে যাওয়া লাগবে, এবং এটা এইচ লিমিটেডের তথ্য নিয়ে কাজ করতে হবে। এই এই এখন থেকে এইচ লিমিটেড শুরু হলো। আচ্ছা, এটা নির্ণয় করতে যেয়ে আমাদের জাস্ট 2-3টা লাইন মনে রাখতে হবে। শুরুতে কস্ট অফ অ্যাকুইজিশন মনে আছে, আমরা বড় কোম্পানি ছোট কোম্পানিকে কিনে নিলাম। এই বড় কোম্পানি ছোট কোম্পানিকে যে কয় টাকা দিয়ে কিনবে সেটাই হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। এটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমরা সেকেন্ড কলাম ইউজ করব। এর থেকে এই যে যে কয়টা শেয়ার কিনলাম এর বাজার মূল্যটা আসলে কত সেটা একটু আমরা দেখবো। ওই বাজার মূল্যটা আমাদের বাদ দিতে হবে, তাহলে লেস করতে হবে ফেস ভ্যালু অফ শেয়ার। ফেস ভ্যালু অফ শেয়ার মানে কি, ওই যে যে কয়টা শেয়ার কিনলাম এবং বাজারে যে মূল্যটা আছে সেই মূল্য দিয়ে গুণ করে আমরা ফেস ভ্যালু বের করলাম। এইটা কি ছিল? এইটা কিন্তু কত দামে, মোট কত দামে কিনলাম সেইটা। আর এখানে কি বলা হলো, ওই যে শেয়ার গুলো কিনলাম ওইটার বর্তমান বাজার মূল্যটা কত আছে, যে আমাদের যে প্রাইস পার শেয়ার আছে ওই অনুযায়ী কত আছে সেটা লেস করতে হবে। এবং এই যে যে মানটা, এই মান থেকে আমরা যে 3 নাম্বার ওয়ার্কিংস করছিলাম মনে আছে কিনা, প্রি অ্যাকুইজিশন, ওই প্রি অ্যাকুইজিশন প্রফিট আর লসটা বাদ দিতে হবে বা যোগ করতে হবে। কোনটা? এইচ লিমিটেড, কারণ এইচ লিমিটেডটা কিন্তু মাইনরিটি ইন্টারেস্টে চলে গেছে, 3 আর 4 কিন্তু চলে গেছে, এবার এইচ লিমিটেডের আছে। তাহলে এইচ লিমিটেডের যে প্রফিটটা বা লসটা বের হয়েছিল ওয়ার্কিংস থ্রিতে, সেটা আমরা যোগ বিয়োগ করে দেন আমরা সেকেন্ড কলামে উপরের যে মানটা আছে সেই মান থেকে বিয়োগ করব। উত্তরটা যদি প্লাস ফিগার হয় তাহলে তাকে গুডউইল বলা হবে, আর উত্তরটা যদি মাইনাস ফিগার হয় তাহলে তাকে ক্যাপিটাল রিজার্ভ বলা হবে। মনে রাখতে হবে, উত্তরটা যদি প্লাস ফিগার হয়, যে প্লাস হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য আমরা এখানে কিন্তু অবলিক লিখছি, আমি তা তো জানি না যে প্লাস না মাইনাস। তাহলে যদি প্লাস ফিগার হয় তাহলে আমরা গুডউইল লিখবো, পরের টুক আর লিখবো না। আর যদি মাইনাস ফিগার হয় তাহলে গুডউইল লিখবো না, পরের টুক মানে ক্যাপিটাল রিজার্ভ লিখবো শুধুমাত্র। ওকে। আচ্ছা, এখন পোস্টিং এর ব্যাপারটা তো বুঝতে পারছি, গুডউইল মানে তো সম্পদ আর ক্যাপিটাল রিজার্ভ মানে তো সঞ্চিত তহবিল, তাহলে এটা দায়। তাহলে যদি গুডউইল হয় তাহলে আমরা অ্যাসেট সাইডে পোস্টিং দিব, আর যদি ক্যাপিটাল রিজার্ভ হয় তাহলে লাইবিলিটি সাইডে পোস্টিং দিব। যদিও এখানে আরেকটু কথা আছে, কিন্তু আপাতত এইটুকু বুঝলেই হবে, পরবর্তীতে অঙ্ক করার সময় ক্লিয়ার করে দিব। আচ্ছা, গেল 6 নম্বর ওয়ার্কিংস। তাহলে 6টা ওয়ার্কিংস এর নাম কেউ বলতে পারবে? প্রথমত হোল্ডিং রেশিও নির্ণয়, তারপরে কারেন্ট ইয়ার প্রফিট এন্ড লস নির্ণয়, প্রি অ্যাকুইজিশন প্রফিট এন্ড লস নির্ণয়, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এন্ড লস নির্ণয়, মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয়, আর গুডউইল এন্ড ক্যাপিটাল রিজার্ভ। আমার সাথে সাথে যদি আপনারা পড়েন, দেখেন এই 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। 7 নম্বরে আমরা ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজড প্রফিট নির্ণয় করব। ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজড প্রফিট নির্ণয় করতে হবে। আনরিয়ালাইজড প্রফিট, এই আনরিয়ালাইজড প্রফিটটা নির্ণয় করতে খুব সহজেই নির্ণয় করা যাবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নে উল্লেখ করে দিবে, তবে অনেক সময় হচ্ছে কি পার্সেন্ট কাটতে বলে, প্রফিটের ক্ষেত্রে পার্সেন্ট কাটতে বলবে। এই পার্সেন্টটা দুই ভাবে কাটতে বলতে পারে, অন কস্টের উপরেও কাটতে বলতে পারে, আবার কিছু নাও বলা থাকতে পারে। এখানে অন সেলস বলা আছে, এক্ষেত্রে কিছু নাও থাকতে পারে। যদি অন কস্টের উপরে বলে, মানে প্রফিটটা যদি অন কস্টের উপর কাটতে বলে, মনে রাখতে হবে তাহলে আমরা সরাসরি পার্সেন্ট না কেটে যে পার্সেন্টেজটা বলবে গুণ দিব ওইটা আর ভাগ দেবো 100 ওইটা। মানে ধরে নিচ্ছি আমরা যদি 25% বলে দেয় তাহলে আমরা কি করব, যে অ্যামাউন্টের উপর পার্সেন্ট করতে বলবে সেই অ্যামাউন্ট গুণ 25 ভাগ 125। যদি 15 বলতো তাহলে গুণ 15 ভাগ 115, কখন? যখন অন কস্ট বলবে। আর যদি অন কস্ট বলা না থাকে তাহলে সরাসরি পার্সেন্ট কাটলেই হয়ে যাবে। আর এটার পোস্টিংটা দুই জায়গায় যায়, এক হচ্ছে যে অ্যাসেট সাইড যেটা আছে, অ্যাসেট সাইড, ওই অ্যাসেট সাইডের যে স্টক বা ইনভেন্টরি থাকবে সেখান থেকে মাইনাস করতে হবে। আর দ্বিতীয়ত এর পরে যে ওয়ার্কিংসটা করব সেই ওয়ার্কিংস থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে দুই জায়গায় পোস্টিং যায় আর কি। এখানে আনরিয়ালাইজ প্রফিটটা প্লাস নয় মাইনাসই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
যদি কখনো আনরিয়ালাইজড প্রফিটের ব্যাপার যেটা বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সেন্ট উল্লেখ থাকবে, তাহলে পার্সেন্ট যখন থাকবে পার্সেন্টেজটা কি কস্টের উপর কাটতে বলছে কিনা এটা খেয়াল করবো। যদি কস্টের উপর কাটতে বলে সরাসরি পার্সেন্ট করবো না, পোস্টিং দুই জায়গায় যায়, ইনভেন্টরি বা স্টক থেকে মাইনাস করতে হয় আর 8 নাম্বার ওয়ার্কিংস থেকে এটা মাইনাস করতে হয়। লাস্ট ওয়ার্কিংস নিয়ে যা কথা বলবো, ক্যালকুলেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইস লিমিটেড, এইটার নামই কিন্তু এইটা, মানে একটু আগে কিন্তু এস এইস এর উল্লেখ ছিল না, কিন্তু এটা সরাসরি উল্লেখই থাকবে, প্রফিট অ্যান্ড লস অফ এইস লিমিটেড। জাস্ট দুইটা তিনটা লাইন এখানে আসবে। শুরুতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আসবে কার, ওপেনিং প্লাস এন্ডিং এইস লিমিটেড। মানে এখানে কিন্তু এইস লিমিটেড এর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওপেনিং থাকে না, শুধু এন্ডিংটা থাকে, সেটা নিলেই হয়ে যাবে। আর যদি ওপেনিং এন্ডিং আলাদা 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 থাকে তাহলে যোগ করে বসাবো আমরা। আচ্ছা, এর সাথে রেভিনিউ প্রফিট মানে ওয়ার্কিংস নাম্বার 4, আই মিন পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যেটা এইস লিমিটেড এর, সেটা এখানে যোগ বিয়োগ করতে হবে। মনে আছে প্রি অ্যাকুইজিশন কিন্তু আমরা এই যে ওয়ার্কিং 6 এ নিয়ে নিছিলাম, এই যে প্রি অ্যাকুইজিশন, আর পোস্ট অ্যাকুইজিশন যেটা বাকি ছিল সেটা আমাদের নিতে হবে ওয়ার্কিংস 8 এ। যদি প্রফিট হয় যোগ, লস হলে মাইনাস, এর থেকে আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস করলে যে উত্তরটা হবে সেটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইস লিমিটেড। এটা সবসময় লায়াবিলিটি সাইডে পোস্টিং দিতে হবে ফাইনাল ব্যালেন্স শিটে। তাহলে এই হচ্ছে 8টা ওয়ার্কিংস এর মোটামুটি বিস্তারিত। এছাড়াও আরো কিছু কথা মনে রাখতে হবে, কিন্তু ওটা আর আজকের লেকচারে দেওয়া যাবে না। আপনারা যারা আমার ক্লাসটা শুনছেন বা দেখছেন, যেটা করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা যদি ফেসবুক পেজে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এই যে ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস কিন্তু আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। তাহলে সবাইকে মন দিয়ে ক্লাসগুলো করার জন্য অনুরোধ করছি, এবং পারলে ক্লাসগুলো শেয়ার বা লাইক বা হচ্ছে কি ফ্রেন্ডদের সাথে কি মোটামুটি আলোচনা করে ক্লাসগুলো ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে কি আমার চ্যানেলটি বা আমার পেজটা কিন্তু সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন, এবং যে কোনো ধরনের প্রবলেমে এটা আমার নিজের নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। সরাসরি ফোন করলে ধরা হয় না, হোয়াটসঅ্যাপে এসএমএস করলেই আমি তাদের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ।